নমস্কার ভিউয়ার্স, অপটিমিস্ট ব্রাদার্সে আমরা আরেকটা এপিসোড নিয়ে আসলাম। আজকের এপিসোডটা একটু ভিন্ন বলতে পারেন, পূজা স্পেশাল এপিসোড। আমাদের সঙ্গে রয়েছে আজকে চায়না পাল। নমস্কার দিদি। হ্যাঁ, ভালো নমস্কার। আছেন দিদি? হ্যাঁ, একদম। আজ দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে আমাদেরকে স্পেশাল ভাবে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। একটা প্রশ্ন ছিল আমার, যে সব জায়গায় আমি কুমোরটুলিতে যাচ্ছি, যখন এসেছি এই আশেপাশে দেখলাম, তো সব জায়গায় দেখছি পাল, চায়না পাল, আপনি সব এখানে সুনীল পাল, এখানে অনেকগুলো পাল। এর পাল বংশ ব্যাপারটা কি? এখানে সবাই পাল কেন? মানে এইটা একটা হ্যাঁ। গোষ্ঠী, মানে হ্যাঁ। এইখানে না, মানে কেউ না কেউ, মানে সুতোর মতন, মানে কেউ রিলেটিভ আছে। মানে এইখানে এইটা একটা মার্কেট, বিরাট মার্কেট, মানে এটা একটা বিশ্বের একটা নাম করা কুমারটুলি। হ্যাঁ। এখানে পাল ছাড়া অন্য কোনো টাইটেলের খুব মানে রিয়ার, খুব হ্যাঁ। পাবেনই না। আচ্ছা। দারুণ ঢুকেছে, কিন্তু অন্য কোনো বাজে তৈরি। আমার একটা প্রশ্ন, যে আপনি যে মূর্তি বানান, আপনার মনে পড়ে যে প্রথম মূর্তি আপনি কবে বানিয়েছেন? হ্যাঁ, আমার স্টুডিওটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। যে এইটা আমার বাবা করতেন স্টুডিওতে। বাবা 94 সালে দুর্গাপুজোর কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলেন। তা সেই সময়তেই আমি এখানে আসি আর মানে কাজে হাত দিই। আচ্ছা। এবার তো কিছু কাজ জানতাম না, কিন্তু কাজে হাত দিয়েছি। সবাই যখন যা করতো আমি দেখতাম কিভাবে মুখের মাটিটা তৈরি হচ্ছে। মাটিটা মানে একটা মাটি দিয়ে তো হয় না, দুই রকম মাটি দিয়ে একটা মুখের মাটি হয়। সেই মুখটাই মায়ের আসল। তার আগে আমার একটা কথা, যে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারিনি এই কারণে, সমাজে কি বলবে, বাবা আনতে পারেননি। তা বাবা আমার ইচ্ছাটা খুব বুঝতে পারতেন, সেই জন্য যখন 94 সালে অসুস্থ হয়ে গেলেন, 94 সালে, তখন বাবার ইচ্ছাতেই আমি এই স্টুডিওতে আসি আর মা দুর্গার হাত ধরে। তা বাবা তৈরি অসমাপ্ত কাজগুলো ছিল দুর্গা, সেইগুলো দাঁড়িয়ে থেকে কাজ করায়। বা আমি যদি কোনো কাজে হাত দিতে গেছি, হ্যাঁ, বলেছে থাক, কোনো স্টাফের একজন থাক, আমরা করে নিচ্ছি, কিন্তু আমি থামিনি। না। আমি মানে ঠাকুরের পাটটা পরিয়ে দিয়েছি। হ্যাঁ, এইরকম টুকটাক করতাম। তা আমার বাবা একটাই কথাই বলেছিলেন, যে শুধু কাজ করালে তো হবে না, নিজে কাজ শিখতে হবে। আর কাজ যদি না জানো, তুমি কোনো মানুষকে কাজ করাতে পারবে না, টাইমের ব্যাপার আছে না। তা সেই জন্য বাবার আশীর্বাদে মানে আমি তার পরের বছর থেকেই মানে পুরো সম্পূর্ণ কাজে হাত দিই। তা ওই যে সেই বললাম, মুখের মাটিটা একরকম মাটিতে হয় না, 2 রকম মাটি দিয়ে, কতটা এঁটেল মাটি, কতটা বেলে মাটি, সেই ভাগটা জানতে হবে। সেই ভাগটা জানলাম দেখে, মানে আমাকে হাতে ধরে কেউ শেখায়নি, শেখানোরও ছিল না। তা মা মুখে মাটি তৈরি করা শিখলাম, ডাইসের মধ্যে কিভাবে মাটি দিতে হয়, সেই মাটিটা, তার মধ্যে আবার তুষ মাটি, যে ওই ধানের খোসা দিয়ে এঁটেল মাটিটা তৈরি হয়, সেটা হচ্ছে তুষ মাটি। সেটাই মুখের মাটির উপরে একটা লেয়ার পড়ে, সেটা দিলে শক্ত হবে। তার মধ্যে আমাদের যে মাথা মানে গোল আকৃতি আছে, সেই মুখে গোল আকৃতিও করেছি। এইভাবে মানে মুখ তোলা, তারপরে সেটা যখন জলটা টেনে, তো সেটা চিয়ারি দিয়ে সারা, মানে একটা দুর্গার মুখ থেকে কালীর মুখও তৈরি করা যায়। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। সেই সবকিছুই মানে টুকটুক করে শিখেছি। তারপরে তখন তো আমার পরিচয় ছিল না, এরকম কাস্টমাররা আসতো, পরিচয় তো করেও দেবে না, আমি কি মনে মনে চিন্তা করছি। ছোট থেকে একটু আমি বেশি কথা বলতাম না, কিন্তু বুঝতে পারতাম মানে এরা কি ভাবছে আমি আসার পর। তা আমি সামনে দাঁড়িয়ে পড়তাম, তা আমি বলতাম যে আপনারা কোথেকে এসেছেন। তখন তারা জিজ্ঞেস করতো পুরোনো স্টাফেদের, যে মেয়েটি কে, তখন বলতো বৃন্দবাবু ছোট মেয়ে। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, চায়নাদি হলো ফার্স্ট কুমোরটুলির যে কিনা প্রথম বিদেশ যাত্রা করেন। তিনি চায়নায় যান। বিদেশের এক্সপিরিয়েন্স আপনি বলবেন? হ্যাঁ, একদম। আমি যখন মানে একদিন হঠাৎ শুয়ে আছি দুপুরবেলা মায়ের পাশে, তখন ফোন এলো, আর চাইনাদি আপনি কি বিদেশে যাবার কোনো ইচ্ছা আছে? তখন আমি বিদেশ অত বুঝতাম না। তাহলে ঠিক আছে, হ্যাঁ যাবো, মোবাইল করে বলে দিয়েছি। তাহলে আমি ঠিকানাটা আমি আপনার ফোনে পাঠিয়ে দেবো, আপনি আসবেন। দিয়ে যথারীতি গেলাম সাজুকে, দিয়ে ওখানে যাবার পর ওখানে বললো এই ব্যাপার। তখন ওখান থেকে মানুষ এসেছিল, খাতায় সই হলো, যে নিয়ম কারণ বলে দিল, টাইমের ব্যাপারটা সবচেয়ে বড় ওখানে। আর ওখানে বিদেশ থেকে সমস্ত অনেক জায়গা থেকে মানুষ এসে কাজে, মানে যে যার কাজ নিয়ে, আর আমি এখান থেকে গেছি। তা ঠিক আছে, আমি সবটাতে হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি, সই করে দিয়ে চলে এলাম। তা দিন এলো, আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিল। তার আগের দিন হচ্ছে কলা মন্দিরে আমার সঙ্গে ইনভাইট করে দিয়েছিল, তাদের সঙ্গে তারা এসেছিল এখানে। তারা
আমাকে শ্মশান মানে গলায় রজনীগন্ধার মালা টালা পরিয়ে আর একদম পাড়ি দিল। গেলাম, তা ওখানে খুব সম্মান সহকারেই আমি ছিলাম। চায়নায় কোথায় উঠেছিলেন? বেজিং শহরে না? না, তুমি কুইমিং উঠেছিলেন। আচ্ছা ওখানে একটা মানে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। ওখানে খুব ভালো মানে ব্যবস্থা, আর মানুষজন খুব ভালো আমার সঙ্গে। আর এখান থেকে বলেই দিয়েছিল অত বেশি বেরোই না, কাজের মধ্যেই থাকে, ওকে একটু মানে লোক সংখ্যা বেশি ওখানে, একটু ঠিক করে রাখবে ওরা, তাতেই। আর আমার সঙ্গে খুবই মানে ফার্স্ট ক্লাস আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমার জন্য বিভাষী দিয়ে দিয়েছিল একটা, সানু বলে ছেলে ছিল বাংলাদেশে, সে আমার কথাটা বুঝিয়ে দিচ্ছিল, ওদের কথাও আমাকে বুঝিয়ে দিচ্ছিল। তা আমি একটা ছোট দুর্গা এখানে অসমাপ্ত কাজ নিয়ে গেছি, একটা মাটালি, সেখানে তো কাজ দেখাতে হবে। আমি তো কলকাতা থেকে কাজ হিসেবে গেছি, শুধু তা বললে হবে না, সেইটা আমি ওখানে ফিনিশ করেছিলাম। আর ওই দুর্গাটা যখন আমি আসি তখনই ওখানে মানে মিউজিয়ামে রাখার একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনার মা দুর্গা মিউজিয়ামে ঠাঁই পেয়েছে। খুব ভালো লাগলো শুনে। আপনার তো জার্নি শুরু হয়েছে মোটামুটি বললেন 1994 সাল থেকে। এই যে বছরের পর বছর যে আপনি মূর্তি বানাচ্ছেন বা কিছু, মানুষের যে ভাব চিন্তা তার মধ্যে কি কিছু বদলেছে? ভাবনা চিন্তা অনেক বদলেছে। যখন আমি আসি তখন বলতো যে এই মেয়েটা কদিন করবে, পুরুষ মানুষই দোকান চালাতে পারে না, দেনার দেয়, লোনের দেয়, বিক্রি হয়ে যায়, ভাড়া দিয়ে দিচ্ছে, এরকম কানে গেছে। কিন্তু আমি পুরুষ আর মহিলা আমি অত বুঝতাম না। আমার কাজ আমি জানি করতে হবে, চেষ্টা করেছি মানে শিখবো, মানে দাঁড়াবো এইসব না, আমি শিখবো কাজটা। আর এইভাবে মানে একটা মনের সাহস, মা দুর্গার আশীর্বাদ নিয়েই আমি এখনো পর্যন্ত চলছি। মানুষের মনে কি ভাবনা কি ছিল, অনেক রকমই ছিল। যেমন আমার স্টুডিও দেখাতে বলতো, অন্যদিকে দেখিয়ে দিত, এইরকম। তারপরে প্রথমে অতটা সাপোর্ট পাননি? একদম না, একদমই না। তার যে সবকিছু মানে পেরিয়ে মানে ঠাকুরের আশীর্বাদ আর আমার কঠোর পরিশ্রমের দ্বারাই সাফল্যতা অর্জন করেছি। এখনো মানে যেহেতু মহিলা অনেক বাধা বিঘ্নই আসে, তা সেগুলো আমাদের সমিতি টমিতি আছে, ইয়ে করে দেয়। আর যেটা মেয়েরা কিছু করতে গেলে সমাজে একটুখানি বাধা আসবে, তা আমি বলি সেই মেয়েদেরও মানে চেষ্টা করতে হবে, কারণ হাল ছাড়লে হবে না। আমি যদি বিজনেসটা স্টপ করে দিতাম, ওইকে বন্ধ থাকতো, আর আমার পরিচয়ও থাকতো না। আর আমি মানে মানুষজনের সঙ্গে যে এই যে কথা বলা, এই যে বিল করছি, এই যে হাতের কাজ করছি, এইটা নিয়ে আছি, এটাতে পুরোপুরি মানে একদম অফ হয়ে। শিল্প আর যে ভক্তি, যে দুটো যে কনসেপ্ট যদি বলেন, এটাকে কি করে সামঞ্জস্য রাখা যায়? আমি যে এই কাজটা করছি না, আমি যদি এনাদের আমি ভক্তি না করি আর এনাদের যদি অবহেলা করি, আমি কোনোদিনও এই শিল্প লাইনটা আমি বুঝতে পারবো না বা হব না, শিল্পী হয়ে উঠতে পারবো না। কারণ এনাদের ওপর আমার ভরসা নির্ভর, এনাদের ওপর আমার সবকিছু মানে ভক্তি। আমার মনে হয় না যে পুজো মণ্ডপে গিয়ে ব্রাহ্মণে ফুল জল দেবে ওনাদের প্রাণের সঞ্চয় হবে, তা নয়। আমার মনে হয় আমাদের ঘর থেকেই, যখন উনি কাটমা থেকে বিচালি থেকে 1 মিনিটে থেকে 2 মিনিটে আবার চক্ষুদান সাজানো, আমার মনে হয় আমাদের এখান থেকে প্রাণের সঞ্চয় এসে যায়। ভক্তি ভরে আমি যদি এই বিজনেসটা করি, আমি নিশ্চয়ই কোনোদিন ফেলিওর হবো না, আমি চালিয়ে যেতে পারবো। নিষ্ঠার সাথে করলে কোনো কিছু আটকায় না। এই যে মাটি থেকে যে প্রতিমা শুরু হলো, তারপরে এক একটা ধাপে ধাপে প্রতিমাগুলো যে হয়, সে ধাপগুলো কি কি? যখন মানে আমাদের আগে কি ছেলে চরিত্র একটা ব্যাপার ছিল যে ওই জন্মাষ্টমীর দিন ঠাকুর তৈরি হবে, মহালয়ার দিন চক্ষুদান হবে। এখন কি হয়েছে, এখন সবকিছু মানে বাধা নিষেধ মানে সবই পেরিয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। এখন এক একটা স্টুডিওতে অনেক প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলো তো সেই নিয়ম কারণের মধ্যে থাকবে না, মহালয়ার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে। তা তখন চোখ দিলে কি করে? আপনার অনেকটা তো থাকে যে অনেকগুলো ফর্ম থাকে মূর্তির, যে অনেকগুলো। আমি সেটা বলছি, মানে আমার স্পেশাল হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিমা সাবেকি, যেটা মানে কুমারটুলিতে আগে খুবই কম ঘরে হতো। আমার বাবা করতেন না, 3-4টে ঘরে হতো, আর আর্টের কাজ হতো। এখন প্রতিটা শিল্পী ঘরে অ্যাকচুয়ালি প্রতিমা তৈরি হয়। তা আমাকে অনেকেই বলেছিল বড় বড় আর্টের কাজ করো, অনেক টাকা হবে এই অ্যাকচুয়ালি প্রতিমা করে। আমি টাকাটা দেখিনি, আমি শুধু আমার বাবার ভাবধারাটা বজায় রেখে চলেছি এখনো পর্যন্ত। তা সেইটাতে আমার আনন্দ হয়, সেই জিনিসটা নষ্ট না করে যে আমি চালিয়ে গেছি, সেটা এখন উজ্জ্বল হয়ে উঠেছে, আলোর মুখ দেখেছে, এটা
আমার ভাবনাটা খুব ভালো লাগে। বিদেশে আপনার মূর্তি কোথায় কোথায় যায়? আমার সেটা টাইমিং কখন থাকে, মোটামুটি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে? আমার একটাই কথা যে আমার অনেক মানে মিটিং এ পাস হয় বিদেশ থেকে, যে ফাইবারের মূর্তি আমি তো করি না, সেখানে আমি অন্য কাউকে দিয়ে দিই। আর যেটা মাটির বলে সেটা আমি করি। যেমন আমার বিদেশ না, এটা ভোপালে প্রতি বছর আমার থেকে একটা থাকি, ওরা ফোনে কন্ট্যাক্ট মানে আসেও না, আমরা ফোন যাই ওখানে ট্রাকে করে 8 দিন দিয়ে চলে যাই ভোপাল। আর শ্রীনগর, কাশ্মীর শ্রীনগরেও আমরা যাই। আর এই কলকাতাতে মেদিনীপুর আছে প্রপার, একদম মেদিনীপুর, তারপরে জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় যায়। কলকাতার বারোয়ারিতেও আছে, মিশনেও আছে, আর আবাসন তো এখন তৈরি হয়েছে অনেক কিছু। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। নতুন প্রজন্মকে কি বলতে চান, যারা কিনা ধরুন নতুন প্রজন্ম যারা কিনা মূর্তিকার হতে চলেছে বা তাদের খুব ইচ্ছে ইন্টারেস্ট আছে এই ব্যাপারে, তাদেরকে আপনি কি বলতে চান? এখনকার মানুষের মানে ছেলে ধৈর্য কি আছে সেখানে? ধৈর্য ক্ষমতা খুব কম আছে। যেমন আমি লাস্টের দিকে ফেলিয়ে হয়ে যাই, মনে করি আগামী বছর বোধহয় আমি আর করবো না, কারণ এত কষ্ট। এটা একটা নির্দিষ্ট দিন ধার্য হয়ে যায় বিজনেসটা, কিন্তু অন্য বিজনেসের সঙ্গে আমাদের একটি প্রতিমা তৈরি করার বিজনেস পুরো খারাপ। কারণ অমুক দিনে পঞ্চমী, অমুক দিনে ষষ্ঠী, তার আগে আমার ঠাকুর ডেলিভারি দিতে হবে। আমি কোনো জিনিস যদি তৈরি করতে দিই, বানাতে দিই, বলবে কি যে না এখনো তো হয়নি দিদি, 2 দিন বাদে আপনাকে ফোন করে ডেকে নেবো। কিন্তু আমরা কোনো কাস্টমারকে বলতে পারবো না, যেহেতু ক্যালেন্ডারে দিন দেখে আমাদের এগোতে হবে। তাহলে এটা একটা টাফ একটা। আর এই বিষয়ে আর এখন একটা আরম্ভ হয়েছে বৃষ্টি। পুজো যত দিন এগিয়ে আসছে তত বৃষ্টির কামাই নেই। তাতে আমাদের প্রতিমা তো সব দুর্গা ঠাকুর ধরে না ঘরে, খালিও ধরে না, বড় বড় প্যান্ডেল করে বাইরে রাখা হয়। এবার বৃষ্টির জন্য আমাদের খরচাও বেড়ে যাচ্ছে, প্লাস্টিক কিনতে হচ্ছে, সেটা কাজটা ভরে যাচ্ছে, আবার তাকে মাটি দিতে হচ্ছে, এটা খরচা বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো পুরো পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। কুমোরটুলি বাদ দিয়ে আর কোথায় কোথায় আপনার? আমার কুমোরটুলি এখানে তো মেন আমার বাবা করতেন, আমিও করছি। আমার কুমোরটুলি তো আর একটা জায়গায় মানে 6 ফুটের দুর্গাগণ ওখানে আছে। আর একটা বাগবাজার যেখানে অস্থায়ী কুমোরটুলি, এটা প্রজেক্টের ব্যাপার ছিল, সেইখানে আমাদের দিয়েছিল, ওইখানে আমার বড় দুর্গাগণ ওখানে হয়। বড় দুর্গাগুলো ওখানে হয়। আপনি যখন পুজোতে বেড়াতে যান বা পুজোতে ঘুরতে যান, তখন যখন আপনি আপনার নিজের মূর্তিগুলো দেখেন, আপনার কিরকম লাগে, যে কেমন ভাবে সাজিয়েছে? আপনি সেই বুঝে যান যে আমাদেরকে আমার ঠাকুরটা কেমন সাজানো হয়েছে? না, আমি সেরকম তো টাইমও পাই না। দুর্গাপুজোর পর লক্ষ্মীটা তৈরি করতে হয়। তারপরে গত বছরই আমার হাইল্যান্ড পার্কের একটা বড় ঠাকুরের আবাসনে, সবচেয়ে বড় আবাসন, ওখানে পুজো হয়। তা ওনারা আমাকে দিয়ে উদ্বোধন করেছিল। আচ্ছা, আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল। তা সেইখানে ওই একদিনের জন্য গেছিলাম, আর অঞ্জলি দিতে যাই একদিন। আর পুজোতে কোনো প্ল্যান থাকে না? না, প্ল্যান থাকলেও হচ্ছে না, হয়ে ওঠে না এত ব্যস্ততার মধ্যে। চায়না দি, আমাদের শেষ প্রশ্ন আপনাকে, এই মূর্তি বানানো ছাড়া এত কাজের মধ্যেও আপনাকে অন্য কি আপনাকে অনুপ্রেরণা দেয়, বা আপনি কি আপনার অন্য কি হবি আছে কিছু, বা যেটা কিনা আপনার করতে ভালো লাগে? আমার হবি বলতে মানে আমি যখন বাড়ি যাই, আমার বৃদ্ধ মা আছে, হ্যাঁ, আমার মনে হয় আমার মাকে যতটা পারি মানে আমি ততটা মানে দেখাশোনা করে আসি, তাকে সেবা যত্ন করি। আর আমার মনে হয় মা এখনো অনেকদিন বাঁচুক, হ্যাঁ নিশ্চয়ই, সেইটা আমার মনের ধারণা। আর কাজের বাইরের কথা বলছি, আর যখন আমি কিন্তু ঘরে থাকি তখন আমার কিন্তু প্রাণটা এখানেই থাকে, এই স্টুডিওতে। আমার মনে কখন যাব, কখন একটু কাজ করবো, কখন একটু দেখবো তাকে জন্য কতটা এগিয়েছে, এইটা আমার সবসময় মানে মনের ভেতর গাঁথা থাকে। ভিউয়ার্স, দেখতেই পেলেন চায়নাদির একটা অসম্ভব জার্নি, যেখানে কিনা নারী শক্তি, নারী রূপ দিচ্ছে, সব দেখতে পাচ্ছেন। সব আপনাদের সব করে দেখাবো, আপনার চায়নাদির সব কাজগুলো আপনাদের দেখাবো, তুলে ধরবো। চায়নাদি, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আগামী দিন আপনার খুব ভালো কাটুক। নমস্কার।